আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৩৯। আচ্ছা, লাউ কি পাকে? মানুষ না কচি লাউ পছন্দ করে। ইরাম ম্যাকবুকের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবনায় ডুবে গেল। দুপুরে বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন গন্ডগোল লাগছে। সুগন্ধা কি বলল, কি করলো, কেন করলো? এমনই হয় বোধ হয়। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ইরামও হুটহাট আজগুবি কিছু ভেবে বসে আছে। মাথা নেড়ে সে কাজে মনোযোগ দিল। আজকেই রিভিউয়ের পর আরেকটা নতুন কাজের অফার এসেছে তার কাছে। 3 দিনের ভেতর করে দিতে পারলে $10 দেওয়া হবে। 3টা আর্টিকেল রাইটিংয়ের কাজ। প্রায় মাস দেড়েক ট্রেনিং করে ইতিমধ্যে তার হাত অনেক চালু হয়ে গিয়েছে। শুধু ভাবতে এবং ডাটা সংগ্রহ করতে একটু সময় লাগে। ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন কাজ করতে করতে ব্রেস্ট পাম্প করে রাখলো, কারণ রাতে সাইবানের সাথে পার্টিতে যাবে সে। তখন সুগন্ধা খাওয়াবে। ইজান শুরুতে শুরুতে দুধ টেনে খেতে পারতো না। এই নিয়ে ইরাম অনেক ঝামেলা ভোগ করেছে। সাইবানের সঙ্গে বিয়ে হওয়ার পর সামিয়া বেস্ট পাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। ব্যাপারটা অনেক কাজে লেগেছে তার। সে যদি কোনোদিন দেরিও করে ফেলে, পাম্প করে রাখার কারণে যে কেউ ইজানকে খাওয়াতে পারে। ইজান শুধু সাইবানের সাথেই দুষ্টু। এমনিতে ভীষণ শান্ত বাচ্চা। অন্য কেউ কোলে নিলেও বেশি গাইগুই করে না। আগে তো রাত বিরাতে কাঁদতো, এখন কান্নাটাও কিছুটা কমে এসেছে। কিছুক্ষণ পর তৈরি হবে বলে জিনিসপত্র সব বের করে রেখেছে ইরাম। দ্রুত হাতে রাফ আইডিটা নোট করে রাখছে ম্যাকবুকে। ফিরে এসে কাজে বসে যাবে। এমন সময় একদম অতর্কিতে তার মুখের সামনে কিছু একটা ধরল কেউ। হতচকিত হয়ে সামনে তাকালো সে। ফোনের স্ক্রিন। সেখানে ভাসতে একটা সার্টিফিকেটের ছবি। বার্থ সার্টিফিকেট। নাম শাহরান আলাদিন ইজান, পিতার নাম সাইবান আলাদিন, মাতার নাম ইরাম কিবরিয়া। সম্পূর্ণ বিশদভাবে ডিটেলস নোট করা আছে। ইরাম মাথা কাত করে দেখল তার ঠিক পেছনেই সাইবান দাঁড়িয়ে। চেয়ারে ঝুঁকে তার কাঁধের ওপর থুতনি চেপে তাকিয়ে আছে। বানান ঠিক আছে কিনা দেখুন, ইস্যু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ইরাম ফোনটা হাতে নিল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। ইজানের বার্থ সার্টিফিকেট করার সময় কিংবা সুযোগ তার কাছে ছিল না। সাইবান এখন এটা নিজ উদ্যোগে করেছে। শুধু করছে না, সে বিষয়টা নিয়ে রীতিমতো অবসেসড। কেন তা ইরাম জানে না। বানান ঠিকই আছে, কিন্তু তোমাকে আরও একবার সাবধান করে দিচ্ছি। অরণ্য যদি পরে কোনো কিছু দাবি করে, তাহলে আমরা ঝামেলায় পড়ব। তাচ্ছিলের হাসি হাসল সাইবান। দাবি করবে মানে? ওর বাপের সম্পত্তি আশোক দাবি করতে এত মাস কোথায় ছিল সে? কেস ঠোকার ক্ষমতা আমার কাছেও আছে। ইরাম দেখা শেষ করতেই ফোনটা ফেরত নিয়ে নিল সে। মাত্রই বাহির থেকে ফিরেছে। ঠোঁট কামড়ালো সাইবান। ফোনের স্ক্রিন দেখতে দেখতে জানালো, পোটলার জন্ম দেখি 10 তারিখ। আমার সওয়াল। ইরাম ম্যাকবুক থেকে মনোযোগ হটিয়ে চেয়ারে হেলান দিল। ও হ্যাঁ, তোমার জন্মদিনও 10 তারিখ। 10 সেপ্টেম্বর না? আপনি আমার জন্মদিন মনে রেখেছেন? ঠোঁট চেটে তির্যক হাসল সাইবান। তাতে ইরাম খানিক বিব্রত বোধ করল। গলা খাকারি দিয়ে জানালো, এতে এত ভাব নেওয়ার কি আছে? ছোটবেলায় তো তোমার জন্মদিনের 1 মাস আগে থেকে লাফঝাপ শুরু করতে। জন্মদিনের 1 মাস পর গিয়ে সেই লাফালাফি থামাতে। মনে না রাখতে চাইলেও মনে থেকে যায়। আপনার এত কিছু মনে থেকে যায়, শুধু আমি বাদে। ইরাম হঠাৎ এমন কথায় ভিড়মি খেল, কিন্তু কিছু বলার আগেই সাইবান হুট করে প্রসঙ্গ পাল্টে ফেলল। সে যাই হোক, নিজের জন্মদিন ভিন্ন দিনে পালন করার মর্মান্তিক বেদনা আপনি বুঝবেন না। এমন এক নাটকীয় ভঙ্গিতে সে বলল যে ইরামের ভ্রু কুঁচকে গেল। অন্যদিন মানে? এটা তোমার সত্যিকারের বার্থডেট না? একটি দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সাইবান। মানুষের বাবা মা চাকরির জন্য ছেলেমেয়ের বয়স কমিয়ে রাখে, আর আমার মম আমার বয়স একদিন বাড়িয়ে দিয়েছে। মনে হয় আগেই বুঝে গিয়েছিল আমার দ্বারা চাকরি বাকরি হবে না। এই কথাটা জানা ছিল না ইরামের। সে আজীবন ওই তারিখেই এই ছেলে জন্মদিন পালন হতে দেখেছে। ঠিক এমন সময় রুমে পা রাখলো অনুরাগের। তার সঙ্গে সঙ্গে মৃদু পারফিউমের সুবাস ভেসে এলো। মিন্ট পারফিউম। ওর জন্মই যুদ্ধের সাথে ডায়নামাইট বেবি। ইরাম চোখ ঘুরিয়ে তাকালো। অনুরাগ পুরো দস্তুর তৈরি। রয়্যাল ব্লু বর্ণের একটা স্যুট পরনে, পকেটের দিকে ময়ূরের আদলে তৈরি একটি ব্রুচ, চুলগুলো পরিপাটি করে জেল দিয়ে সেট করা, ঠোঁটে মৃদু হাসি। সাইবান কটমট করে তাকালো বন্ধুর দিকে। অনুরাগের তাতে থোড়াই কেয়ার। ইরাম কৌতূহলী হয়ে উঠল এবার। মানে? মানে হলো, ও যেদিন জন্মেছে সেদিনও না কাঁদলেও পুরো বিশ্ব কেঁদেছে। এই তুই দেখেছিস আমি কাঁদিনি? নিজে তো ছিলি 3 বছরের লেংটু, পুকু দেখিয়ে ঘুরে বেড়াতি।
প্রতিবাদ করল সাইবান। পুক্কু জিনিসটা কি সেটা জিজ্ঞেস করার চাইতে স্বামীর সত্যিকারের জন্ম তারিখ নিয়ে ইরামের আগ্রহ বেশি। অনুরাগ মুচকি হেসে বলল, স্বামী আন্টি বলেছে না তুই কাঁদছিলি না? তোর ওই পুক্কু বরাবর 7টা থাপ্পড় দেওয়ার পর কেঁদেছিলি। মমের হাসপাতালের বিছানায় এত হুঁশ ছিল। বাসায় ফিরে খবর নিতে হচ্ছে কোন ব্র্যান্ডের অ্যানেস্থেসিয়া ব্যবহার করেছে হাসপাতাল, যে রোগী উঠে সব দেখে ফেলে, মামলা ঠুকে দেব। হাতের আঙুল মটকাতে লাগলো সাইবান। ইরামের বন্ধুদের কথার বিশেষ আগ্রহ হলো না। সে সরাসরি জিজ্ঞেস করলো, জন্মদিন নিয়ে কিছু বলছিল অনুরাগ? ও কাঁদেনি, বিশ্ব কেঁদেছে মানে কি? বুকে দুবাহু বেঁধে বিজ্ঞের ভঙ্গিতে অনুরাগ বলল, 10-এর সাথে 1 যোগ করলে কত হয় বৌদি? 11। আর সালটা যদি হয় 2001। এবার মস্তিষ্কে ঢুকলো ইরামের, আঁতকে উঠল 9/11। সে বলতেই সাইবার নিজের মাথায় নিজে চাপড় দিয়ে সরে গেল, যেন আরেকটা দুর্বিষহ বিষয় সামনে এসে পড়েছে। 11ই সেপ্টেম্বর 2001 পুরো পৃথিবী কেঁদে উঠেছিল যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার কারণে। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা পৃথিবী জুড়ে এর প্রভাব ছড়িয়ে গিয়েছিল। তখন ইরামের বয়স 7 বছর বোধহয়। বিশেষ মনে নেই তার, কিন্তু আবছায় কিছু স্মৃতি আছে। তাদের বাড়িতে পুরাতন একটা সাদা কালো টেলিভিশন ছিল। বিটিভিতে সারাদিন সারা রাত শুধু এই নিউজ চলতো। যাদের বাসায় টিভি ছিল না তারা তাদের বাসায় নিউজ দেখতে আসতো। এলাকার টং দোকানে ভিড় জমে যেত, আলাপ আলোচনা কত কি। সরকার পর্যন্ত গদিতে নড়ে চড়ে বসেছিল। এমনি এক তোলপাড় করা ঘটনা ছিল সেটি। এই ঘটনার পরে ইউরোপ জুড়ে ধর্মবিদ্বেষ ছড়িয়ে যায় এবং শুরু হয় আফগানিস্তানের যুদ্ধ। এই ঘটনার কথা জানে না দেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছিল তখন। এখনও পাঠ্য বইতে ইতিহাসের অংশস্বরূপ এটা পড়ানো হয়। ঘটনাটি বিশেষভাবে পরিচিত 9/11 হিসেবে। সাইবানের জন্ম একই দিনে যেদিন এই বিশ্বজুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই সামিয়া তার জন্ম তারিখটা পরিবর্তন করে 11-এর বদলে 10 করে দিয়েছেন। ছেলের জন্ম হবে এমন একটা বিভীষিকাময় দিনে মায়ের আনচান মন মানতে হয়তো পারেনি। ইরাম বড় বড় চোখে সাইবানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা এখন থুতনিতে হাত দিয়ে ঘষতে। এই ছেলেটার মধ্যে আর কত কী লুকিয়ে আছে। একটা একটা করে রহস্য ইরামের সামনে উন্মোচিত হয়, আর সে অবাক হয়ে থাকে। অর্ধাঙ্গিনীকে এভাবে চেয়ে থাকতে দেখে বোধহয় লজ্জাবোধ হলো সাইবানের। গলা খাকারি দিয়ে সে খেকিয়ে উঠল, এই দাদাবাবু তুই যাবি? এসেছিস কেন ছাতার মাথা? মৃদু হাসলো অনুরাগ, হাত ঘড়ি দেখালো। কয়টা বাজে সে খেয়াল আছে নাকি তোর আজ শো করার ইচ্ছে নাই? যা তো, তুই চোখের সামনে থেকে গেলেই হবে। যাওয়ার সময় নিচে জরিনার আম্মা সকিনার চুলের মুঠি ধরে বলে দিস আমার জন্য যেন কফি তৈরি রাখে, খেয়ে বেরিয়ে যাব। আজ্ঞে মহারাজ। সেলুটের ভঙ্গিমা করে অনুরাগ চলে গেল। সাইবান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে এবার ইরামের দিকে তাকালো। আপনি আবার টমেটোর মতন চোখ করে বসে আছেন কেন? রেডি হবেন নাকি? চাইছেন আমি রেডি করাই? সেক্ষেত্রে আগামী 2 ঘন্টায় কিছু ফিনিশ হবে কিনা গ্যারান্টি দিতে পারছি না। অসভ্য। মুখ ভেঙচে উঠে গেল ইরাম। প্রাইভেট কারের ভেতর বসেছে ইরাম এবং সাইবান। পিছনের গাড়িতে আছে তিতলি আর অনুরাগ। সুগন্ধা সারিকা দুজনই ইজানের সঙ্গে বাড়িতে আছে, তারা যাবে না। একটা আসমানি রঙের জর্জেটের শাড়ি পরেছে আজ। ইরাম চুলগুলো প্রথমে খোপা করবে ভাবলেও সাইবানের মন্তব্যের কারণে খোলা রেখেছে। হালকা কিছু গহনা, একটুখানি মেকআপ, এইটুকুই তাকে যথেষ্ট স্নিগ্ধ এবং পরিপাটি দেখাচ্ছে। সাইবান একমনে গাড়ি চালাচ্ছে, পারতপক্ষে ইরামের দিকে না তাকানোর চেষ্টা করছে। তার বেশভূষাও ফর্মাল নয়। একটা পোলো শার্ট, উপরে আবার জ্যাকেট, গলায় অহেতুকভাবে হেডফোন ঝুলছে। চুলগুলো আঁচড়ায়নি, শুধু আঙুল দিয়ে এলোমেলো করে নিয়েছে। ঢোলা জিন্স এবং ভারী কেটস। তার এই ডিজে রূপ। ইরাম কেন যেন বেশ অনেকটা সময় নিয়ে আজ স্বামীকে দেখল। এই ছেলেটার এমন বেপরোয়া ভঙ্গিমা এবং অগোছালো অবয়বে তার আজ খারাপ লাগলো না। আগে মনে হতো ছেলেটা দায়িত্বজ্ঞানহীন, অথচ এখন মনে হয় ওই কাজ জোড়াই যেন এক পৃথিবী সমান দায়িত্ব চেপে চলে সে। অথচ তার বাহ্যিক রূপ দেখলে কেউই বুঝতে পারবে না, যেমনটা ইরাম এতদিন বুঝতো না। সাইবানের প্রতি সে এক প্রকার বায়াসড ছিল। যাই করুক না কেন সবটাই বেপরোয়া মনে হতো। এখনো মনে হয়, কিন্তু আজকাল এই বেপরোয়া ব্যাপারগুলো তার কেন যেন ভালোই লাগে। এই যেমন শাড়ির সাথে সাইবানের পোশাক আশাক যাচ্ছে না। বিষয়টা ইরামে তেমন একটা খারাপ লাগছে না।
বরং লুকিং গ্লাসের দিকে তাকালেই মনে হচ্ছে যেন প্রথম থেকেই সবটা এইভাবেই হওয়ার ছিল, এটাই পারফেক্ট। সাইবার নিজের ওপর ইরামের গভীর দৃষ্টি লক্ষ্য করতে পারছে। গিয়ারের ওপর হাত সামান্য কাঁপছে তার। মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন? সে কি জানে না তার দৃষ্টিতে সাইবানের আত্মা খাঁচা ছাড়া হয়? ইরাম বুঝলো কি না বুঝলো সেই জানে। হঠাৎ করে বলে বসলো, একটা কথা জিজ্ঞেস করব? সাইবান রাস্তার দিকে মনোযোগ রেখে বলল, 10টা কথা জিজ্ঞেস করুন। ইরাম মাথা ঝাঁকালো, অতঃপর হুট করে জিজ্ঞেস করলো, এত কিছু থাকতে তুমি ডিজে হলে কেন? ইরাম জানে না তার প্রশ্নে কি ছিল। সে শুধু সাইবানের তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে যেতে দেখলো। স্টিয়ারিংয়ে হাতের আঙুলগুলো এত শক্তভাবে চেপে বসলো যে সেগুলো ফ্যাকাশে দেখালো। চোখ জোড়া কেমন যেন কঠোর হয়ে উঠল। প্রথম 1 মিনিট সাইবান কোনো উত্তর করলো না। পরক্ষণে গাড়ি ঘুরিয়ে খানিকটা গতি বাড়িয়ে বলল, ওরা আমাকে বলেছিল আমি আমার রিচ ফ্যামিলির প্যাম্পার্ড কিড। ক্যারিয়ারে কিছু না হলেও চলবে, আমার মম ড্যাডি লাইফ সেট করে দেবে। কথাগুলো মিথ্যা নয়। সাইবান চাইলেই সেটা সম্ভব হতো। তার পারিবারিক অবস্থার কথা বিবেচনা করলে ক্যারিয়ারের প্রতি বিশেষ মনোযোগ না দিলেও চলে। তবুও সামিয়া মুন্সির পরিবারটা অন্য ধাতুতে গড়া। তারা সর্বদাই শিক্ষাকে প্রাধান্য দেন। সামিয়া নিজে ডাক্তার, সারিকা ডেন্টিস্ট, এমনকি সুগন্ধাকেও পড়ালেখা করানো হচ্ছে। সাইবান চাইতো মায়ের মতো ডাক্তার হতে, কিন্তু সে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। প্রাইভেটে তো পড়তে পারত, কেন পড়েনি সেটা জিজ্ঞেস না করে ইরাম শুধালো, বাবার ব্যবসায় বসতে পারতে? অন্যের গড়া সাম্রাজ্য কি আমার হতো? একটু জোরালোভাবে বাঁক কাটল সাইবান। ইরামের কাঁধে সিট বেল্ট চেপে বসলো। ভ্রু কুঁচকে ফেলল সে সামান্য। প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল কিন্তু পারল না। সাইবানের গভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমার নিজের পরিচয়ের দরকার ছিল, পরিবারের না। যারা বলতো আমার কিছু না করলেও চলবে, তাদের 1 মাসের বেতন আমার 1 ঘন্টার উপার্জন। আমাকে কেউ সাইবান উদ্দিন নামে চেনে না, চেনে আলাদিন হিসাবে। এটুকুই। টাকায় কি সব সফলতার মাপকাঠি? ইরাম বলতেই সাইবান হালকা একটু মাথা কাত করে তাকালো, তির্যক হাসল। অথচ সেই হাসিটুকুতে বিনোদন নয়, বরং বিষাদ মাখা ছিল। আপনারও কি আফসোস হয় যে আমি ভদ্রঘরের ছেলেদের মতন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারিনি? আমি সেটা কখন বললাম? প্রতিবাদ করল ইরাম, কিন্তু সাইবান আর তাকালো না তার দিকে। মুখ ফিরিয়ে খানিকটা রুক্ষ গলায় বলল, গাড়ি চালানোর সময় এত কথা বলবেন না, আমার ডিস্টার্ব হয়। এটুকুই। নীরব হয়ে গেল উভয়ে। ইরাম নিজের কোলের দিকে চেয়ে ভাবল, সে সঠিক পথে এগোচ্ছে, কিন্তু একসঙ্গে চাপ দেওয়া যাবে না। একটু একটু করে উদ্ঘাটন করতে হবে সম্পূর্ণটা। পার্টিতে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না আর। একটা কনভেনশন হলে আয়োজন। ব্যাচেলরেট পার্টি বাংলাদেশের কালচার নয়, তবু ইদানিং অনেকে বিদেশি ঐতিহ্যে মাততে ভালোবাসে। এখনকার বিয়েও হরেক অনুষ্ঠান, পাকা দেখা, আংটি বদল, বাগদান, ডালা বদল, মেহেদি অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, গায়ে হলুদ, বিয়ে, রিসিপশন, আরও কত কি। ভাবলেও হাঁপানি উঠে যায় ইরামের। ব্যাচেলরেট পার্টি সাধারণত বর এবং কনে আলাদা আলাদাভাবে রাখে, বিয়ের আগে বন্ধু বান্ধবদের নিয়ে উদযাপনের জন্য। কিন্তু এক্ষেত্রে সেটাও ব্যতিক্রম। বর কনে দুজনই একসাথে পার্টি রেখেছে। তাদের বন্ধু বান্ধবরা সবাই আমন্ত্রিত। ভিড়ভাট্টা অনেক বেশি। সাইবান গাড়ি থেকে নামতেই কয়েকজন ছুটে এলো, কানে কানে কি যেন বলল। সে মাথা দুলিয়ে ইরামের কাছে ফিরল, আমার এবার স্টেজে যেতে হবে, অনুরাগদের সাথে সাথে থাকবেন কেমন? এগিয়ে এসে হুট করে অর্ধাঙ্গিনীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে সাইবান ফিসফিস করল, আসলাম লক্ষ্মীটি। হতবাক হয়ে রইল রমণী। বুকের ভেতর দামামা বাজল নতুন করে। সাইবান দাঁড়ালো না, উল্টো ঘুরে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল। চাকচিক্যময় সাজসজ্জার লাইটিং বাতির ভিড়ে ইরাম ভ্যাবলার মতন দাঁড়িয়ে রইল ততক্ষণ, যতক্ষণ না অনুরাগ এবং তিতলি এসে যোগ দেয়। অতপর তারা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলো। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে তার থেকেও বেশি আভিজাত্য হলটা। সুবিশাল এক কোণায় খাবার এবং ড্রিঙ্কসের বুফে, একটা বড়সড় চকলেট ফাউন্টেন দেখা যাচ্ছে। ড্রিম লাইট, সবুজাভ লাল এবং কিঞ্চিত নীলের মিশ্রণ। সবাই এদিক সেদিক দাঁড়িয়ে গল্প করছে। মানুষ প্রচুর। পিছনের দিকে স্টেজ, সেখানে এলইডি স্ক্রিনে জ্বলজ্বলে নিয়ন বাতিতে লেখা ডিজে আলাদিন। দুই পাশে দুটো সুবিশাল পোস্টার, যাতে সাইবানের ছবি এবং লোগো। সাউন্ড প্যানেল প্রস্তুত। গমগমে একটা মিউজিক শুরু হয়েছে এর মধ্যেই। তার তালে তালে দুলতে শুরু করেছে অনেকে। সাইবানকে অবশ্য এখন স্টেজে দেখা যাচ্ছে না।
অনুরাগের পাশাপাশি হেঁটে কিছুটা যেতে ইরাম খেয়াল করলো তার আশপাশের ছেলে মেয়েগুলো কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে। এটা কি পোশাকের জন্য? এখানকার বেশিরভাগ ছেলে মেয়ের পরনে ওয়েস্টার্ন নয়তো ফর্মাল। শাড়িও যে একেবারে কেউই পরেনি তা না, তবে তাদের শাড়িগুলো চিকচিকে পাতলা টিস্যুর মতন কাপড়ের। ইরামকে এভাবে দেখার অর্থ কি? আবার কি যেন মন্তব্য করছে, যেহেতু বর কনের বন্ধু, এখানে কারোরই বয়স খুব বেশি না, এই ধরনের পার্টি গুরুজন কিংবা আত্মীয়দের জন্য হয় না। তাই ইরামের সমান কেউ আছে কিনা সন্দেহ রয়েছে। অন্তত সে দেখতে পাচ্ছে না। একদল ছেলে মেয়ে হুট করে এগিয়ে এলো, যাদের নেতৃত্বে কালো জড়ি বসানো টাইট ড্রেস পরা একটি মেয়ে, ভীষণ সুন্দরী টকবগে তরুণী, এগিয়ে গেল তিতলি নিজের বডিকন গাউনটা সামলে। তরুণীকে আলিঙ্গন করলো। ফাইনালি কতদিন পর দেখলাম তোকে রিশা। মেটু, কি খবর তোর তিতলি? আরে অনুরাগ। অনুরাগকেও হালকা জড়িয়ে ধরলো মেয়েটি। এই রিশাই যে সাইবানের ক্লাসমেট, যার ভাইয়ের বিয়ে, বুঝতে বাকি রইল না ইরামের। কিছুক্ষণ বাদে রিশা হঠাৎ তার দিকে ঘুরলো, বিরাট হাসি নিয়ে এগিয়ে এলো। আপনি নিশ্চয়ই আমাদের সাইবানের বউ? জি, আমার নাম ইরাম কিবরিয়া। অনুরাগদের সাথে একজন মহিলাকে ঢুকতে দেখে বুঝে গিয়েছি। ইরামের সাথে হ্যান্ডশেক করলো রিশা। মেয়েটা সরাসরি অপমান করেনি, কিন্তু মহিলা সম্বোধনটা অপমানজনক অর্থে ব্যবহার করেছে বুঝতে রমণীর বেগ পোহাতে হলো না। আর চোখে তিতলির দিকে দৃষ্টি ফেলল সে। চোখ উল্টে মুখে বিনোদন মেখে তাকিয়ে আছে সে। মেয়েটার সঙ্গে কোনো আদাত আছে রিশার, এইটুকু ইরাম বুঝলো। ক্লাসমেট ক্লাসমেট, বান্ধবী বান্ধবী, তবে সব কিছু হটিয়ে মৃদু হাসল সে। জি, বয়সটা তো কম হলো না। আমি বরং অবাকই হলাম আন্টি না বলে মহিলা বললে বলে। রিশার মুখটা খানিক পাংশু হয়ে গেল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে অনুরাগ এসে হস্তক্ষেপ করলো। এক্সকিউজ মি, সবাইকে এভাবে কথা বলে বলে কাটিয়ে দিবি? তোর ভাই ভাবি কোথায়? চল শুভেচ্ছা জানিয়ে আসি। মনে মনে খানিক স্বস্তি পেল ইরাম। অনুরাগদের সাথে গেল চুপচাপ। যার বিয়ে হচ্ছে সে ইরামের থেকে বয়সে ছোট। রিশার ভাই আবার তার সমান। একই এইচএসসি ব্যাস, কথায় কথায় জানা গেল। কিন্তু সামাজিকতাটা ইরাম খুব বেশিক্ষণ ধরে রাখতে পারল না। সে যেদিকে যাচ্ছে কিছু মানুষের দৃষ্টি তাকে অনুসরণ করে যাচ্ছে, কানাঘুষো হচ্ছে। কেউ কেউ আবার হাসাহাসিও করছে। অবাক করা বিষয় হলো সত্যি এর মাঝে মেয়েরাই সংখ্যায় বেশি। ছেলেগুলো সামনে পড়লে ইরহামকে সালাম দিয়ে চলে যাচ্ছে, না হয় চুপি চুপি হাসছে, কিন্তু মেয়েগুলো থেকে থেকে তাকে বিনা কারণে দেখছে আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। তাদের প্রত্যেকের গল্পের টপিক যে সেই, তাতে কোনো সন্দেহ নেই। কাক পাখনা লাগালেই কি আর ময়ূর হয়ে যায়? আই লাভ এইজ গ্যাপ, কিন্তু সেটারও একটা লিমিট তো আছে ভাই। এমন পার্টিতে একটা আন্টি কি করছে ভাই? মনে হচ্ছে এখনই সিসি ক্যামেরার মতন বলা শুরু করবে। কালকে পাশের বাড়ির ছেলের সাথে তোমাকে পার্কে দেখেছি। বুড়ি বয়সে নটাঙ্কি। আগের জন মনে হয় ভালো সুখ দিতে পারেনি, তাই কচি ছেলের প্রয়োজন হয়েছে। সে কি নিদারুণ হাসাহাসি এক একজনের। অনুরাগ বিষয়টা খেয়াল করেছে, সে হন হন করে এগোতেই যাবে, কিন্তু ইরম হাত চেপে ধরল, ইশারায় মানা করলো। দাঁত কিরমির করে অনিচ্ছা সত্ত্বেও পিছিয়ে গেল অনুরাগ তাই, কিন্তু ক্রুব্ধ দৃষ্টি ফেলা ছাড়ল না। তার চোখ দেখলে অনেকে চুপ হয়ে যাচ্ছে। ইরাম কাউকেই কিছু বলল না। কারোর কাছে প্রমাণ দেওয়ার কিছু নেই। পার্টিতে প্রথমটাই সে আসতে চায়নি। নেহায়েত পরিবার নিয়ে এসেছে বলে সাইমনের সঙ্গে তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। সকলকে ছাড়িয়ে সে চুপি চুপি হেঁটে গেল খাবারের টেবিলের দিকে। উদ্দেশ্য একটা জুস নেবে। ঠিক তখনই পরিচিত অবয়বটা চোখে পড়ল। একজন লম্বাটে ফিনফিনে শরীরের পুরুষ। পিঠ দেখা যাচ্ছে, খয়েরি সিল্কের শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট পরনে। শ্যামলা মুখ, চোখে চশমা, এক হাতে একটি অরেঞ্জ জুসের গ্লাস। কায়সান রুশদি। ইরাম বেশ অবাক হলো, কায়সান এখানে কি করছে? তবে কি এই কারণেই ক্লাস ছুটি? আস্থাশীল একজনকে দেখে তার কিছুটা ভালো লাগলো। এগিয়ে গেল পায়ে পায়ে। কায়সান। কায়সান অন্য একজনের সাথে কথা বলছিল। মাথা কাত করে ইরামকে দেখে সে অবাক হয়ে গেল। দ্রুত নিজেকে এক্সকিউজ করে লম্বা পা ফেলে হাসি মুখে এগিয়ে এলো। তুমি এখানে? একই প্রশ্ন আমারও। তুমি? তোমার তো পার্টি পছন্দ না জানতাম। একগাল হাসলো কাইসান। বরের বন্ধু আমি, জোরাজুরি করলো তাই মানা করতে পারলাম না। ইরামের চোখ জোড়া প্রসারিত হলো। এবার বুঝতে পেরেছে বরের সঙ্গে তার এইচএসসি ব্যাসমিল, তার মানে সে কাইসানের বন্ধু হতেই পারে। যাই হোক, পার্টি ভালো না লাগলেও এখন তোমাকে দেখে ভালো লাগছে। কায়সার নিজের হাতে জুসের গ্লাসটা এগিয়ে দিল।
নাও, তোমার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। আমি এখনো একটু পান করিনি, এটা ফ্রেশ। ইরা মৃদু হেসে গ্রহণ করলো। থ্যাঙ্কস। টেবিলের কাছে দুজন দাঁড়ালো, নিজেদের মতো গল্প করতে লাগলো। আশেপাশের দৃষ্টি এবার রীতিমতো ভুলে গেল ইরাম। সময়টা এখন আর খারাপ লাগছে না। তবে কিছুক্ষণ বাদেই এক কোণায় তিতলির উপস্থিতি লক্ষ্য করলো সে। মেয়েটা একা নয়, দলে আরও কিছু মেয়ে আছে। নিজেদের মধ্যে চাপড়াচাপড়ি করে অট্টহাসি হাসছে তারা। একটা বাচ্চা সহ ইয়াং ছেলের গলায় ঝুলে যাওয়ার কোনো মানে হয়? বেশরম নাকি? পোর বয় সাইবান। কথাগুলো তখনও গুঞ্জরিত হয়ে যাচ্ছে পার্টির মাঝখানে। অত্যন্ত জোরেই তিতলি ইশারায় নিজের দলকে চুপ করানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু সেটা যে নিতান্তই নাটক সেটা তার ঠোঁটের হাসি দেখলেই বোঝা যায়। ইরাম অবশ্য কর্ণপাত করছে না, সে নিজের জায়গায় স্থির। দৃষ্টি কাইসানের ওপর। চশমা খানিকটা টেনে চোখের উপর তুলে কাইসান আর চোখে দৃষ্টি ফেলল দলটার ওপর। ওদের কথা একদম মনোযোগ দিও না, মানুষের সমালোচনা করা ছাড়া ওদের কাজ নেই। তোমাকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে, শুধু শুধু আক্রোশ মেটাচ্ছে। ইটস ওকে কাইসান, জাস্ট লুক অ্যাট মি। কাইসানের হাত টেবিলের কোণায় অত্যন্ত শক্তভাবে বসেছে বিধায় ইরাম হাত বাড়িয়ে সেটা ছাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খানিকটা চমকে উঠে গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো পুরুষটি। ইরাম সেই দৃষ্টির মাঝে লুকায়িত অনুভূতিটুকু ধরতে পারার আগে মাইক্রোফোনে ভেসে এলো কণ্ঠস্বর। হ্যালো হ্যালো, ইওর ডিজে হেয়ার। গমগম করে উঠল গোটা হল। চারিদিকে নীরবতা নেমে এলো। আবছায় আলো আঁধারি ভেদ করে স্টেজে দেখা মিলল সাইবানের। উপরে ফোকাস লাইট জ্বলছে, চেহারা ভাবলেশীন, উজ্জ্বল। তার চোখ জোড়া সমস্ত হল ঘুরে এক সেকেন্ডের জন্য থামল ইরামের ওপর। পরক্ষণে দৃষ্টি সরিয়ে স্টেজের ওপর থেকে অত্যন্ত নমনীয় এবং শান্ত গলায় বলে গেল, আজকে আপনাদের সঙ্গে আমি এমন একজনকে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি একাধারে অনেকগুলো আইডেন্টিটি বহন করেন। তিনি একজন ফ্রিল্যান্সার, একজন ক্লাসিক্যাল ডান্সার, একজন মা, একজন বোন এবং একজন দায়িত্বশীল স্ত্রী, যিনি সব কাজ করে শুধু নিজের বাচ্চাকেই সামলান না, বরং আমার মতো একটা বড় বাচ্চাকেও সামলান। নিজের একটি হাত তুলে সরাসরি দূরে দাঁড়ানো ইরামের দিকে নির্দেশ করল সে। অ্যান্ড দিস লাভলি লেডি ইজ মাই ওয়াইফ, মাই প্রেশিয়াস, আম প্রাউড অফ। লাইটগুলো সরাসরি ইরামের উপর ফোকাস করলো। বেচারি কিছুই করতে পারল না, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে পারল শুধু। শেষ কবে তার সাদাসিধে নামটার আগে এতগুলো সম্বোধন বসেছে মনে পড়ল না তার। সাইবান কন্ট্রোল প্যানেলের কাছে গিয়ে দাঁড়িয়ে দু হাতে একটা তালি বাজিয়ে বলল, কেমন হয় যদি আজকের পার্টিটা একটুখানি ভিন্নভাবে শুরু করা যায়? আর ইউ গাইজ রেডি? সাউন্ড সিস্টেম অন করে কন্ট্রোলে ঝুঁকলো সাইবান। একটি ক্লাসিক মিউজিকের সুর ভেসে এলো, তবলা এবং রাগ সঙ্গীতের মেলবন্ধন। প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিসেস আলাদিন। ইয়েস। পুরো হল এক লহমায় উল্লাসে ফেটে পড়ল। কোথা থেকে কি হলো ইরাম বুঝতেও পারল না। তাকে কে যে ঠেলে ঠুলে স্টেজের কাছে নিয়ে গেল, দেখার আগেই কানে শুনতে পেল ভিড়ের গর্জন। নাচো ভাবি নাচো। এর মাঝে কিছু কিছু মানুষ এই সামান্য কয়েক মুহূর্ত আগেই ইরামকে হেলাফেলা করছিল। মানুষ প্রজাতি বড়ই অদ্ভুত। মাথা ঝাঁকিয়ে ইরাম অবশেষে স্টেজে পা রাখল। সাইবানের দিকে তাকালো, যে ঠোঁটে বিরাট হাসি ঝুলিয়ে চেয়ে আছে। ইশারায় সে ইরামকে স্টেজের মাঝখানটা দেখিয়ে দিল। বুকের ভেতর ধুক ধুক করল রমণীর। নাচ শেখা এক জিনিস, শখের বসে নিজে নিজে করা এক জিনিস, আর এতগুলো অচেনা মানুষের সামনে পারফর্ম করা আরেক জিনিস। উপরন্তু বেশিরভাগ আজকালকার ছেলে মেয়ে, এরা কি তার কত্থক পছন্দ করবে? অত কিছু ভাবার সময় হলো না। সঙ্গীতের সুর চড়াও হতে ইরামের শরীর আপনা থেকেই সাড়া দিল। শাড়ির আঁচলটা টেনে ঢিলেভাবে কোমরে গুঁজল সে। অতঃপর ছেড়ে দিল নিজেকে, উন্মুক্ত করে দিল যেন সকল দ্বিধার দুয়ার। সমালোচনা, ভ্রুকুটি, অবজ্ঞা, তাচ্ছিল্য, অপমান, কোনো কিছুই তার স্মরণে রইল না। যতটুকু মুদ্রা মনে আছে ততটুকুই কাজে লাগালো। ঘূর্ণনের সঙ্গে সঙ্গে চুলগুলো হাওয়ায় দুলল তার। তরঙ্গের ন্যায় খেলে চলল সমস্ত স্টেজে। এই যেন এক মুক্ত বিহঙ্গ স্বাধীনতার আনন্দে উল্লাস করছে। কে কি বলছে না করছে সেই চিন্তাও আর রইল না ইরামের। হারিয়ে ফেলেছে সে নিজেকে। পরিবর্তনটা বুঝল সে কিছুক্ষণ বাদেই। তবলার নৃত্যসঙ্গীত নেমে গিয়ে ধীরে ধীরে ভিন্ন একটি সুর প্রবেশ করল। গানটা ইরামের অচেনা লাগলো। নিজের কোমরে একজোড়া শক্তিশালী হাতের উপস্থিতি টের পেল রমণী। আলতো ছোঁয়া, কিন্তু তাতে মেশানো আবেগ। ঝট করে চোখ খুলে গেল তার, পিছনেই দেখল সাইবানকে। এরপরে ভেসে এলো গানের কথা। হোয়েন অল আই ড্রিমস অফ ইজ ইয়োর আইস,
All I long for is your touch, and darling, something tell me that's enough. ইরামকে ঘুরিয়ে দিল সাইবান তর্জনী আঙুল ধরে। গোল গোল ঘুরিয়ে নিজের বুকে টেনে নিল। মৃদু আলোর নিচে হালকা তালে দুলতে লাগলো সে। অর্ধাঙ্গিনীকে হাতের বাদ্যযন্ত্রের মতো নিয়ন্ত্রণ করছে সে। শুধু গানটাই বাজছে না, ঠোঁটের কোণে লাগানো মাউথপিসে সাইবার নিজেও গলা মিলাচ্ছে। ইউ ক্যান সে দ্যাট আই এম এ ফুল অ্যান্ড আই ডোন্ট নো ভেরি মাচ, বাট আই থিঙ্ক দে কল দিস লাভ। সরাসরি ইরামের চোখের দিকে তাকালো সে, কপালে ঠেকালো কপাল। ঠিক এই মুহূর্তে ইরামের জন্য হলের ভেতর থাকা অন্য সকল মানুষ গায়েব হয়ে গেল। সে শুধু দেখতে পেল নিজের স্বামীকে, যার হাতের সুনিয়ন্ত্রণে তার শরীর ভেসেছে স্রোতের জোয়ারে, মন উড়েছে অজানায়। কত্থক নৃত্য হোক কিংবা এই ডুয়েট, ইরাম শুধু তার আলাদিনকে অনুভব করতে পারল। এই আলো আঁধারির মায়ায় শুধু আছে সে এবং তার আলাদিন। মুচকি হাসলো তার আলাদিন, গানের লাইন গুনগুন করতে করতেই খোলা চুলে আঙুল বুলিয়ে কানের পিছনে গুজে কপালের পাশে ঠোঁট ছুঁয়ে গানের সাথে গলা মিলিয়ে গাইল, ইয়েস আই থিঙ্ক দে কল দিস লাভ। ইজানকে খাইয়েছে সারিকা, এখন সুগন্ধা খেলছে বাচ্চাটার সাথে। সবকিছু ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে সারিকা নিচে নেমে এলো। সকাল থেকে মাথাটা ব্যথা করছে, এক মগ করা চা দরকার তার। এই ভেবে বাড়ির রান্নাঘরের দিকে এগোতে যাবে, এমন সময় অদ্ভুত দৃশ্যটা নজরে এলো তার। বসার ঘরে কাঠের টেবিলের ওপর বিশাল বড় একটা ফ্রিসিয়া ফুলের বুকে, হালকা হলুদাভ রঙের থোকা থোকা ফুল, তাজা সুঘ্রাণে ভরপুর চারপাশ। সারিকা হতভম্ব হয়ে গেল। এটা তার সব থেকে পছন্দের ফুল, কিন্তু বাংলাদেশে পাওয়া ভীষণ দুর্লভ বিধায় তেমন একটা দেখা যায় না। এই ফুলের এত বড় বুকে কোথা থেকে এলো? এগিয়ে গেল সারিকা, মুখ ডুবে সুঘ্রাণটুকু গ্রহণ করতে লাগলো। চোখ জোড়া আবেশে বুঝে এলো তার। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বরটি ভেসে এলো, হ্যাপি বার্থডে ওয়াইফ। সারিকা ঝটকা দিয়ে পেছন ফিরে তাকালো, তার চোখ জোড়া স্থির হয়ে দেখলো পিছনে দুহাতে ভরে ঠোঁটে অত্যন্ত সূক্ষ্ম হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার স্বামী মিসির ইকবাল।